আবার নিচে থেকে পানি নিয়ে এসে জলপট্টি দিয়ে দিচ্ছে। জ্বর কিছুতেই কমছে না, চোখ বন্ধ করে আছেন তিনি। অনেক সময় পর আয়ানের মাথা তুলে দেখে ঘড়িতে 3টা বাজে। আভা তুই যা, গিয়ে ঘুমিয়ে পড়। আপনি কি পাগল হলেন? আপনার জ্বর বেড়েই চলেছে, কমছে না, আর আপনি আমায় ঘুমোতে বলছেন? ভাবলেন কি করে আপনাকে এই অবস্থা রেখে আমি ঘুমাবো? আপনি চুপচাপ শুয়ে থাকুন। তুই তো অনেক বড় হয়ে গেছিস আভা, কেমন আমাকে ধমকাচ্ছিস, কেয়ার করছিস, ঠিক যেমন বউরা তাদের বরের জন্য করে। হ্যাঁ তো কি হয়েছে? আপনি আমার ভাইয়া, এই জন্য করছি। কি বললি? আমি তোর ভাইয়া এই জন্য করছি, আর অন্য কেউ না। আর কি? আয়ানকে রাগানোর জন্য বলল আভা। আয়ান কিছু বলতে যাবে, আভা আটকে দেয়। কোনো কথা না, চুপ থাকুন। জ্বরে কথা বের হচ্ছে না, তবুও আপনার ফাজলামো গেল না না? সারা রাত জলপট্টি দিয়ে জ্বর কিছুটা কমেছে। ভোরের দিকে আভা নিজের রুমে যেতে নিলে আয়ান ঘুমের ঘোরেই আবার হাত পেঁচিয়ে ধরে, ঘুমিয়ে যায়। আবার অনেক ঘুম পাচ্ছিল, তাই ও ওখানে খাটে গা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আয়ানের ঘুম ভাঙে, চোখ খুলে দেখে আবার খাটে বসে ঘুমিয়ে আছে। ওর একটা হাত ধরে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আভার দিকে। কেন তোর মুখে এত মায়া, বলতে পারিস? তখনই আয়ানের আম্মু রুমে আসে। আয়ান বাবা উঠলি? উনি আবাকে আয়ানের রুমে দেখে একটু অবাক হলেন। আয়ানের আম্মুর ডাকে আভাও জেগে ওঠে। আবা মামনি, তুমি এ রুমে কি করছো? বড় আম্মু, তুমি আমায় ভুল বুঝো না। আবার রাতে সব কথা খুলে বলে। আয়ান তোর জ্বর, আমাকে ডাকিসনি কেন? দেখি জ্বর আছে নাকি। কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে, তবে অনেক কম। আম্মু এত চিন্তা করো না, তোমার বৌমা তো ছিল। বৌমা মানে? আম্মু আমি ঘুরিয়ে বেঁচিয়ে বলতে পারি না, তাই সোজাসুজি বলছি আমি আভাকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। আশা করি তোমার কোনো আপত্তি নেই। উনি আয়ান আর আভার দিকে চেয়ে আছেন। আভা মাথা নিচু করে আছে। কি দরকার ছিল বড় আম্মুকে বলার? আপত্তি থাকবে কেন? আবা মামনি তো আমার লক্ষ্মী মেয়ে। বলেই হাসে। আম্মু তুমি কিন্তু এখনই কাউকে কিছু বলবে না। কয় মাস যাক, আভা এইচএসসি পরীক্ষাটা দিক, তারপর আমি ছোট আব্বুর কাছে আভাকে চাইব। আশা করছি ছোট আব্বু না করবে না, ওকে কাউকে বলবো না। কি রে মামনি, আমার ছেলেকে ভালোবাসিস, অথচ আমরা কেউই জানতে পারলাম না? না বড় আম্মু, তেমন কোনো ব্যাপার নেই। উনি হয়েছে হয়েছে, আর বলতে হবে না, বুঝেছি সব। এখন শুধু আমার ছেলের বউ হওয়ার জন্য তৈরি হ, বুঝলি? আভা মা ছেলের কথা শুনে তো লজ্জায় মরে যাওয়ার অবস্থা। লজ্জা থেকে বাঁচার জন্য বড় আম্মুকে বলে, আমি ফ্রেশ হয়ে আসি। বলেই দৌড়ে রুম থেকে বাইরে আসে। আবার দৌড়ে আসা দেখে মা ছেলে হাসতে হাসতে শেষ। মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেল। ছোট, ওকে নিয়ে অনেক চিন্তা ছিল, কোথায় বিয়ে দিবে, মানিয়ে চলতে পারবে কিনা এই নিয়ে। এখন নিশ্চিত হলাম, ঘরের মেয়ে ঘরে থাকবে। তোর ছোট আম্মু চাইতো তোর মতো কারো হাতে যেন আভাকে তুলে দিতে পারে। তোর ছোট আম্মুর আশা পূরণ হতে যাচ্ছে। তোর মতে নয়, তোকেই জামাই হিসেবে পাবে। অবশ্য আমি ভেবে রেখেছিলাম তোর আব্বুকে বলবো আবার সাথে তোর বিয়ের কথা, কিন্তু তার আগেই তোরা ভালোবাসায় জড়িয়ে গেছিস। আমাদের সুবিধা হলো, এখন তোর ছোট আব্বু আর আব্বুকে বলে রাজি করাবো। হ্যাঁ আম্মু, সময় হোক, আব্বু আর হবু শ্বশুর মশাইকে ঠিক রাজি করাবো। এখন বাজে সকাল 8টা, সবাই রান্না করতে ব্যস্ত। আভা সেই আয়ানের রুম থেকে দৌড়ে এসে নিজের রুমে ঢুকেছে, আর বাহির হয়নি। নিশি যা তো, সবাইকে নাস্তা করার জন্য ডেকে নিয়ে আয়। আর শোন, আয়নকে বলিস আসতে হবে না, ওর খাবার উপরে পাঠিয়ে দিব। দরজায় কড়া নেড়ে ডাকলো, এই আভা নিচে আয়, নাস্তা করতে ডাকতেছে। আপু তুমি যাও, আমি আসছি। নিশি ওর আব্বু আর আভার বাবাকে ডেকে আয়ানের রুমে গিয়ে বলল, ভাইয়া তুমি কি নিচে যাবে নাস্তা করতে, নাকি রুমে খাবে? না আমি নিচে যাব, তুই যা, আমি আসছি। সবাই নাস্তা করতে বসে পড়েছে। আয়ান কই? ও খেতে আসলো না? ওর তো ওষুধ আছে খাওয়ার পর। আমি ওকে নিচে আসতে বারণ করেছি, ওর খাবার উপরে পাঠিয়ে দিব। কাউকে ওপরে খাবার পাঠাতে হবে না, আমি এসে গেছি, সবার সাথে খাবো। বাবা, তুই অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে নিচে আসতে গেলি কেন? মা আমি এখন সুস্থ আছি, জ্বরও কমেছে, নেই বললেই চলে। তোর সাথে পারবো না বাপু, খেতে বস, আয়। আয়ান বাবা, তুমি তো অসুস্থ, তাহলে আমার বন্ধুর মেয়ের বিয়ে যেতে পারবে না। তাই ভাবছি আজকে কাজটা ক্যান্সেল করে আমায় যেতে হবে। বন্ধু অনেক করে বলছে, বাসার কেউ যদি না যায় বিষয়টা খারাপ দেখায়, তাই না? ছোট আব্বু, তোমাকে কাজটা ক্যান্সেল করতে হবে না, আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। কিন্তু তুমি তো অসুস্থ,
আমি এখন ঠিক আছি, দেখো আগের মতো ঠিকঠাক। তাহলে তোমরা তিনজন দুপুরে বেরিয়ে পড়িও। আয়ান আবিরের নাম্বারে ডায়াল করার সাথেই সাথেই ধরে। হ্যাঁ বল। আজকে ছোট আব্বুর বন্ধুর মেয়ের বিয়ে বাড়িতে যাব, রেডি থাকিস। মানে আমি কেন রেডি থাকবো? কারণ তুইও আমাদের সাথে যাচ্ছিস। বাসার বড়রা কেউ যাবে না, আমি, আভা আর নিশি যাব, সাথে তুইও যাবি। তোরা যা, আমি যাব না রে। আমি কোনো কথা শুনতে চাই না, তোকে যেন 1 ঘন্টার মধ্যে আমার বাসায় দেখি। বলে আয়ান কলটা কেটে দেয়। একে নিয়ে আর পারি না। আসলে আমি অনেক ভাগ্যবান, যার কারণে আয়ানের মতো একজন বন্ধু পেয়েছি। আয়ান শুধু আমার বন্ধু না, ও আমার ভাই। সেদিনটা এখনো মনে আছে, যেদিন বাবা হারিয়ে যখন কান্নায় ভেঙে পড়ছিলাম, তখন আয়ান কাঁধে হাত দিয়ে ভরসা দিয়েছিল। ওর ভরসা পেয়ে জড়িয়ে ধরে কেঁদেছিলাম। নিজে নিজে এসব ভাবছিল আবির। নিশি আভা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আয়ানও রেডি, তবে যাচ্ছে না। দাঁড়িয়ে আছে দেখে নিশি বলল, ভাইয়া আমরা রেডি, তাহলে দাঁড়িয়ে আছি কেন, চলো যাই। একটু অপেক্ষা কর, আবির আসুক। নিশি ভাইয়ের দিকে চেয়ে বলল, আবির ভাইয়া আমাদেরকে সাথে যাবে? হ্যাঁ যাবে। এই কথা শুনে নিশি সেই খুশি যা একজনের চোখে পড়েছে। আবিরও এসে পড়লো। আজকে সবাই মিলে গাড়িতে করে যাবে। আয়ান ড্রাইভিং করবে আর আবির পেছনে গিয়ে বসলো। নিশি ও আবির পাশাপাশি বসে। আবির ইচ্ছে করে পেছনে বসেছে যাতে আভা সামনে বসতে পারে। দাঁড়িয়ে থাকবে নাকি যাবে? আয়ানের ধমক শুনে আভা ধরপড় করে সামনে সিটে বসে পড়লো। গাড়ি চলছে আপন গতিতে। ড্রাইভিং করার মাঝে মাঝে আয়ান আভার দিকে দেখছে, আর আভা গাড়ি জানলা দিয়ে বাহিরের মনোরম পরিবেশ দেখতে ব্যস্ত। কি হস্তিটা কি নিশি, হাত ধরছো কেন? আয়ান সামনে আছে, দেখে ফেলে মুশকিল হয়ে যাবে। দেখতে পারবে না, আপনি হাতটা নিচে রাখুন, আমি শুধু ধরে রাখবো। প্রায় 1 ঘন্টা পর ওরা একটা কমিউনিটি সেন্টারে এসে পৌঁছালো। বিয়ের আয়োজন সব কমিউনিটি সেন্টারেই করা হয়েছে। ওরা সবাই ভেতরে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নিশি, আভা, আবির, উনি হলেন আজাদ আঙ্কেল, ছোট আব্বুর বন্ধু। আজকে ওনার মেয়ের বিয়ে। ওরা 3 জন আবার সালাম দিল। কথা শেষ করে আজাদ সাহেব ওদের কোণের কাছে যেতে বলেন। আভা এখানে কাউকে চিনে না, তাই সাইডেই দাঁড়িয়ে আছে। পাশে আয়ান এসে বলল তাকে, কোথাও যাবে না, সবসময় আমার সাথে থাকবে। বিয়ে বাড়িতে অনেক মানুষ, তোমার আব্বু আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাকে দেখে রাখার, বুঝেছো? আপনি হঠাৎ তুই থেকে তুমি করে বলছেন কেন? কারণ বিয়ের পর তুই আমাকে তুমি করে বলবি, আর আমিও বলবো, তাই এখন থেকে একটু প্র্যাকটিস করছি। আবার কিছু বলল না। কিছু দূরে দেখলো আবির আর নিশি দাঁড়িয়ে কথা বলছে। তখন একটা মহিলা নিশিকে দেখে বলে, তুমি মনোহর খানের মেয়ে না? জি আন্টি, আমি ওনার মেয়ে। তুমি আমাকে চিনবে না, আমি তোমাকে চিনি। তুমি কোন ক্লাসে পড়ো মা? এই তো আন্টি, এবার অনার্স প্রথম বর্ষে। বাহ, খুব ভালো। তোমার বাবার নাম্বারটা দেওয়া যাবে মা? আমার কাছে ছিল কিন্তু হারাই ফেলছি। নাম্বার চাওয়ায় আবির একটু সন্দেহ করে, কি চলছে এই মহিলার মাথায়। নিশি মহিলাকে না চাইতেও নাম্বার দিতে বাধ্য হলো। মুখের উপর নাও করা যায় না। ভালো থেকো মা, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বলে মহিলা মুচকি এসে চলে গেলেন। বিয়ে শেষের দিকে ওরা সবাই খেতে বসে। খাবার সময় আবার গলায় খাবার আটকে যায়, ও কাশতে থাকে। আয়ান তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে আস্তে থাপ্পড় মারলো। ঠিক আছিস এখন? হ্যাঁ ঠিক আছে, তোমরা খাওয়া শেষ করো, আমি আর খাবো না। আভা উঠে এসে বরকনেকে যেখানে বসানো হয়েছে সেখানে দাঁড়িয়ে আছে। হাই, আমার নাম শাওন। তোমার নাম কি? কি হলো মিস, নাম বলছো না কেন? নাকি কথা বলতে পারো না? ও কথা বলতে পারে, আর ওর নাম মিসেস আয়ান খান। কথাটা বলেই ছেলেটা সামনে আসলো আয়ান। কি জোকস শুনেছেন ভাই, এইটুকু মেয়ে বিয়ে হয়েছে। আর যদি হয়ই, হাজবেন্ড কোথায়? কেন আমি ওর হাজবেন্ড পছন্দ হচ্ছে না? হবে না কেন ভাই? হচ্ছে, আসলে আমি সরি ভাই, ভুল জায়গায় এসে পড়েছি। বিদায়ের সময় হলো বলেই ছেলেটা ভয়ে পালিয়ে গেল। কোনে বিদায়ের সময় হলো সেখানে অনেকের গলার আওয়াজ শোনা গেল।
আবহাও একদিন এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে, মা বাবা কান্না করবে, তাই না? আবির নিশির দিকে তাকালো, তবে কিছু বলল না। বিয়ে বাড়ি থেকে ওরা চলে আসে বাসায়। সূর্যের আলোর আরো একটা নতুন দিনের সূচনা হলো। আভা কদিন থেকে কলেজ যায়নি, তাই আজ কলেজে যাবে। কলেজে না যাওয়ার জন্য সিমি আর রুহির সাথে দেখা হয়নি। তাড়াতাড়ি করে আভা কলেজে গেল। বকুল গাছের নিচে সিমি ও রুহি বসেছিল। আভা ওদের কাছে যেতেই ওরা দুজন আভাকে দেখেও না দেখার ভান করে উঠে চলে যেতে লাগে। কিরে, তোরা দুজন আমায় দেখেও চলে যাচ্ছিস কেন? সিমি ও রুহি দাঁড়িয়ে পেছনে তাকিয়ে বলল, আপনি কে আপা? আপনাকে তো চিনতে পারছি না। আপনি কি আমাদের চিনেন? একদম ঢং করবি না। তোদের কি হয়েছে বলতো? রাগ করেছিস? আমরা কেন রাগ করব? আমরা কি তোর কেউ হই নাকি? অভিমানের সুরে বলল সিমি ও রুহি। রাগ করিস না রে, দুদিন ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি, সরি। বলে ওদের দুজনকে জড়িয়ে ধরে কাতুকুতু দিল। ওরা সবাই হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরলো। এই আভা, তুই তো আয়ান ভাইয়াকে ভালোবাসিস, তাই না? ভালোবাসি কিনা সেটা জানি না, তবে ওনার আশেপাশে থাকলে আমার ভালো লাগে। ওনাকে দেখলেই মুখে হাসি ফোটে। বাহ আভা, তুই তো আয়ন ভাইয়ের প্রেমে পড়েছিস দেখছি। তাড়াতাড়ি বিয়েটা করে নে, নয়তো আবার অন্য কেউ কেড়ে নিয়ে যাবে। উনি যদি আমার সত্যিই ভালোবাসেন তাহলে কখনো এমনটা হবে না। আর আমি ওনার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। শুধু ভালোবাসা নাকি আরো অন্য কিছু দেখেছিস? হুম। ছি রুহি, এসব কি বলছিস? তোর মুখে কিচ্ছু আটকায় না। ও মা, আমি আবার কি বললাম? কিছু না, চল ক্লাসের সময় হলো, ক্লাসে যাই। ওরা তিনজন ক্লাসে গেল। আইসিটি ক্লাসে স্যার বললেন, ফাইনাল পরীক্ষা আর মাত্র 5 মাস বাকি। সবাই ভালো করে পড়ো। কারো কোনো পড়া বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। সবাই ঠিক আছে বলল। স্যার ক্লাস করিয়ে বাইরে গেল। আভারাও বাইরে হয়ে কলেজের পাশে আইসক্রিম খেতে চলে গেল। যে গরম পড়েছে, আইসক্রিম খেয়ে যদি একটু স্বস্তি পায়। আভা কলেজে সেদিনের পর রাকিব ভাইকে আর দেখতে পায়নি। এটা নিয়ে একটু খটকা লাগছে, তবে ভালোই হয়েছে। আভা কেন ভাবছে এসব? আভা বাড়ির দরজার বেল বাজাতে ওর আম্মু দরজা খুলে দিল। ভেতরে গিয়ে দেখে অপরিচিত কয়েকজন মানুষ সোফায় বসে আছে, আর তাদের সামনেই শাড়ি পরে নিশি আপু বসে আছে। ব্যাপারটা কি সে তো বুঝলো না। ওপাশে আয়ান ভাইয়া বসে আছেন, সাথে আবির ভাইয়া, তবে ওনার মুখটা শুকনো লাগছে। ভাই, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, তাই আমরা চাচ্ছি তাড়াতাড়ি বিয়েটা দিতে। আপনারা কি বলেন? নিশি আপুকে দেখতে এনারা এসেছেন, এবার বুঝলাম। আপুর চোখের পানি টলমল করছে। আমার মেয়ে রাজি থাকলে আমাদের কোনো আপত্তি নেই। মামনি, তোমার কি বিয়েতে আপত্তি আছে বা কাউকে পছন্দ করো? এরকম কেউ আছে? থাকলে আমাকে বলে দিও। নিশি আবিরের দিকেই তাকিয়ে আছে। তখন আবিরের নাম্বার থেকে নিশির কাছে মেসেজ আসে। আবির না বলতে বলেছে, এখনই সব বলে দিলে যদি সব সম্পর্ক শেষ হয়ে যায়, এই ভয়ে। নিশি কাপা কাপা গলায় বলল, কেউ নেই, আমি এই বিয়েতে রাজি। আভা নিশির কাছে গিয়ে আস্তে আস্তে বলল, এসব কি বলছো আপু? তুমি বিয়েতে রাজি হচ্ছ কেন? তুমি তো আবির ভাইয়াকে ভালোবাসো। আমার কি করার আছে বলো? আবির নিজেই তো রাজি হতে বলছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। সবাই রাজি, এখন শুধু ডাকবো কাজী। আব্বু, তোমাদের সবাইকে আমার কিছু কথা বলার আছে। কি কথা আয়ান? পরে বলিস, এখন বিয়ের দিন তারিখটা ঠিক করি। না আব্বু, আমার এক্ষুনি বলতে হবে, নয়তো দুজন ভালোবাসার মানুষ শেষ হয়ে যাবে। মানে কাদের কথা বলছো আয়ান? ক্লিয়ার করে বলো। আব্বু, নিশি আর আবির একে অপরকে ভালোবাসে, তাই এই বিয়েটা ক্যান্সেল করে দাও। আয়নের কথা শুনে সবাই অবাক হয়, শুধু আভা বাদে, কারণ ও নিজেও জানে। নিশি ও আবির অবাক হয়েছে এটা ভেবে যে আয়ান কিভাবে জানলো ওরা দুজন দুজনকে ভালোবাসে। কি বলছিস আয়ান? হ্যাঁ আম্মু, আমি ঠিক বলছি। নিশির আব্বু নিশির কাছে গিয়ে গম্ভীর মুখে বলল, আয়ান যে কথাটা বললো সেটা কি সত্যি? নিশি কি বলবে বুঝতে পারছে না। মিথ্যে বলেও লাভ নেই, তাই বলল, হ্যাঁ আব্বু, আমি আবির ভাইয়াকে ভালোবাসি, তবে আমি তোমাদের অবাধ্য হতে চাই না। আবির নিজেই বলেছে তোমরা যার সাথে বিয়ে দিবে তাকেই বিয়ে করব। বলেই কান্নায় ভেঙে পড়ল। নিশির মাথায় হাত রেখে বলল, তুই আবিরকে ভালোবাসিস সেটা বললি না কেন? বললে কি আমি না করতাম? এতটাও খারাপ বাবা আমায় মনে করিস? না আব্বু, তুমি আমার সবচেয়ে ভালো বাবা।
বলেই জড়িয়ে ধরলো মনোয়ার খান। আবির, এইদিকে আসো। তুমি তো আমাদের কাছের লোক, তাহলে তুমি কেন বললে না নিশিকে ভালোবাসো? আসলে আঙ্কেল, আমি ভেবেছিলাম কদিন পর আম্মুকে আপনাদের কাছে পাঠাবো, কিন্তু তার আগেই দেখি পাত্র ওকে দেখতে এসেছে সবার সামনে। যদি বলতাম ওকে ভালোবাসি, এতে যদি আপনার সম্মান যেত, তাই ভয়ে। তুমি আসলেই অনেক ভালো। তোমার চেয়ে নিশির জন্য উপযুক্ত আর কেউ হতে পারবে না। কালকে তোমার আম্মুকে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলবে। ধীরে ধীরে সবাই উপরে চলে গেল। নিচে শুধু আয়ান, আবির, নিশি আর আভা রয়েছে। ধন্যবাদ দোস্ত, তুই আমাকে জীবনের সবচেয়ে দামি জিনিসটা পাইয়ে দিলি, আর একটু হলেই তো সেটা হারাই ফেলতাম। আয়ানকে জড়িয়ে আবির কান্নার স্বরে বলল কথাগুলো। সর, কিসের দোস্ত? তুই আমাকে কিচ্ছু বলিসনি, আর আজকে চুপ ছিলি কেন? আমি যদি না বলতাম কি হতো? তুই আমাকে সম্পর্কের কথা কিভাবে জানলি? সেদিন ছাদে যেতে গিয়ে তো তোদের মুখে ভালোবাসার কথা শুনেছি। আয়ান তাদের কথা শুনেছে মানে জড়িয়ে ধরেছিল সেটাও দেখেছে। ইস, কি লজ্জা! নিশির বড় ভাই দেখেছে বলে। আভা, চলো, ওদের একটু আলাদা কথা বলার সময় দিই। বলেই আভাকে নিয়ে উপরে চলে আসলো আয়ান। নিশির কান্নার কারণে এখনো নাক টানছে। তা দেখে আবিরের কাছে গিয়ে নিশিকে জড়িয়ে ধরে। ছাড়ো, এখন জড়িয়ে ধরছো কেন? তখন তো খুব বিয়ে করে নিতে বলেছিলে। বলেই সরে যেতে চাইলো, কিন্তু আবির নিশিকে আরো জাপটে ধরলো। আবিরকে জড়িয়ে ধরে নিশি কান্না করতে করতে বলে, এই নিশি, কান্না বন্ধ কর, আর কাঁদবে না। তোমার চোখে জল মানায় না। কালকে আম্মুকে নিয়ে আসবো, আর খুব তাড়াতাড়ি তোমায় বিয়ে করে আমার কাছে নিয়ে আসবো। সকালে উঠে রান্নার তোড়জোড় চলছে। বাড়ির দুই বউ রান্নায় ব্যস্ত, কারণ আজকে আবিরের মা আসবে নিশি আর আবিরের বিয়ের তারিখ ঠিক করতে। মা, তোমাকে একটা কথা বলার ছিল। কালকে রাতে বলা উচিত ছিল, কিন্তু তোমার মাথা ব্যথা করছিল, আগেই ঘুমিয়ে গেছিলে, তাই বলা হয়নি। কি বলবি বল তাড়াতাড়ি, আমার আবার এক জায়গায় যেতে হবে। বলেই খবরের কাগজে হাতে নিলেন মাসুদা বেগম। কোথায় যাবে তুমি? যেখানে যাওয়ার কথা থাক না কেন, সেটা ক্যান্সেল করো। কি কারণে ক্যান্সেল করব? মা, আসলে হয়েছে কি, আমি একজনকে ভালোবাসি। তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। মায়ের গলা জড়িয়ে ধরলো আবির। কোন মেয়ে? নাম কি? থাকে কোথায়? মা, তুমি মেয়েটাকে চিনো, আর ও খুব ভালো, তোমার পছন্দ হবে। আয়ানের বোন নিশি আছে না, ওকে আমি ভালোবাসি। তুমি আজকে ওর আম্মুর সাথে কথা বলবে। আমার ওই মেয়েকে পছন্দ না। ওই মেয়েকে আমি আমার ছেলের বউ বানাবো না। কিছুটা রাগে মোড় নিয়েই বললেন মাসুদা বেগম। আবির থ মেরে দাঁড়িয়ে আছে। ওর বিশ্বাস ছিল ওর মা রাজি হবে, এখন এমন বলছে, কি হবে এখন? মাসুদা বেগম ছেলের মুখের রিয়াকশন দেখে হাহা করে হেসে ওঠেন। কি হলো আম্মু, হাসতেছো কেন? তোর মুখের রিয়াকশন দেখে হাসতেছি। আম্মু, তোমার ছেলের জীবন মরণের কথা আর তুমি হাসতেছো? আমি কিন্তু নিশিকে ছাড়া আর কাউকে জীবনে আনবো না, আর এই জীবনও রাখবো না। নিশিকে আমার খুব পছন্দ। ওকে তো সেদিন রাস্তায় দেখলাম। ও হয়তো আমায় দেখতে পায়নি, তাই কথা হয়নি। তাহলে তুমি একটু আগে বললে কেন ওকে বউ বানাবে না? আরে ওটা তো আমি তোর রিয়াকশন দেখার জন্য বলেছিলাম, আর তুই আমার আগে বলিসনি কেন? কেবল বলতেছিস। তবে মনোয়ার ভাই আমায় কালকে রাতেই ফোন দিয়ে বলেছে, তখন যে বললাম এক জায়গায় যাব, ওটা নিশিদের বাসায় যাওয়ার কথাই বলছিলাম। লাভ ইউ আম্মু, আমার আম্মুকে মেনে নেওয়ার জন্য। হয়েছে, থাক, আর ভালোবাসা দেখাতে হবে না। যা, রেডি হয়ে যেতে হবে তো নাকি? নিশি আজকে একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছে। উফ আপু, তোমাকে দেখতে কি যে সুন্দর লাগছে, আবির ভাইয়া দেখলেই পাগল হয়ে যাবে। তোমার থেকে তো চোখ ফেরাতেই পারবে না। আবার কথা শুনে নিশি লজ্জায় মুখ করে বলল, এই তো আমার পাগল প্রেমিক পুরুষ। আহা, কি সুন্দর কথা। আজ একটা পাগল প্রেমিক পুরুষ নাই বলে এভাবে বলতে পারি না। উফ, একদম মিথ্যা বলবি না। আমি কি জানি না নাকি আমার ভাইয়ের সাথে তোর কি চলে? আড্ডা দেওয়ার সময় আমার ভাইয়ের হাত ধরে বসে থাকে, আর কারো চোখে না পড়লেও আমি ঠিক দেখেছি। আপু, এসব এখন কাউকে বলো না প্লিজ। আরে বাবা, কাউকে বলবো না, তবে
আমার ভাই খুব তাড়াতাড়ি বাসায় বলে দিবে। সে তো তোমারে ছাড়া থাকতেই পারে না। নিশি আর আভার কথা বলার মাঝেই নিচ থেকে ওর আম্মুর ডাক আসে। এই আভা, নিশিকে নিয়ে আয়। আবির আর ওর আম্মু চলে এসেছে। আর তোদের আসার সময় হলো না? আবির ওর মা নিশির বাসার সবার সাথে কথা বলছিল। তখন আভা নিশিকে নিয়ে নিচে নামে। নিশিকে নিয়ে আবিরের মায়ের পাশে বসানো হলো। বাহ, আমার বৌমাকে তো খুব সুন্দর লাগছে, কারোর নজর যেন না লাগে বলে মাসুদা বেগম নিশির মুখে হাত বুলিয়ে চুমু খেলেন। বাসার সবাই আছে। আবির নিশির দিকে তাকিয়ে আছে দেখে নিশি মাথা নিচু করলো। আবিরের দেখায় ব্যাঘাত ঘটলো। মুখটা একটু গোমরা করে অন্যদিকে তাকিয়ে থাকলো। মাসুদা বেগম ওনার ব্যাগ থেকে একটা আংটি বের করে দিয়ে বললেন, আবির, এটা নিশিকে পরা। আবির আংটিটা নিশির অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। নিশির আব্বু আবিরের জন্য কালকে একটা আংটি এনেছিল। নিশি ওর আব্বুর থেকে আংটিটা নিয়ে আবিরকে পরিয়ে দিল। ভাই সাহেব, সব যখন ঠিকঠাক, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি, কি বলেন? হ্যাঁ, কেন নয়? আপনারা কবে দিন করতে চাচ্ছেন সেই দিনই বিয়ে হবে। ভাই সাহেব, আমি তাড়াতাড়ি বিয়েটা হোক, সামনে শুক্রবার ভালো দিন, ওই দিনই এ বিয়ে হোক। আমি আমার মতামত জানালাম, বাকিটা আপনাদের হাতে। সবাই যা বলবে তাই। যদিও একটু তাড়াহুড়ো, তবুও ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই। সামনে শুক্রবার নিশি আর আবিরের বিয়ে হবে। বিয়ের কথা শুনে আবির আলহামদুলিল্লাহ বলল। ভাইয়া, তুমি এত বিয়ে পাগল হলে কবে থেকে? আগে তো সেটা বলো। আগে তো এমন ছিলে না তুমি। বুঝলি আভা, তোর নিশি আপু আমাকে এমন পাগল বানিয়েছে যেমন তুই আমার বন্ধুকে পাগল বানিয়েছিস। আবিরের কথা শুনে আভা বলল, ভাইয়া তুমিও জানো, হ্যাঁ আমার বন্ধু কাউকে ভালোবাসবে আর আমি জানবো না তো কি করে হয়। নিশির আম্মু, মিষ্টি নিয়ে আসো, বিয়ানকে মিষ্টি খাও শুভ দিনে। নিশির আম্মু মিষ্টি এনে আবিরের বাড়ির সবাইকে মিষ্টি দিল। আভা মিষ্টি মুখ দিয়ে দিবে এমন সময় আয়ান আভার কানের কাছে এসে বলে, শুধু কি অন্যের বিয়ের মিষ্টি খাবো? আমরা বিয়ে করব না? তো জান না, আপনাকে বিয়ে করতে কে মানা করেছে? আচ্ছা চল, এক্ষুনি আব্বু আর ছোট আব্বুকে আমাদের বিয়ের কথাটা বলি, তাহলে নিশি আর আবিরের বিয়ের সাথে আমাদেরটাও হবে। বলে আবার হাত ধরে টানার চেষ্টা করলো। ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? কি সব বলছো? এখন আমাদের বিয়ের কথা বলার দরকার নেই, আর আমি এখন বিয়ে করব না। আমাকে তোর বিয়ে করতে হবে না, যা। বলে রাগ করে আয়ান ওখান থেকে উপরে নিচের রুমে চলে গেল। যা বাবা, রেগে গেল তাতে আমার কি? তোর রাগ তোর কাছেই রাখ। বলে মুখ ভেঙচি দিল। ডাইনিং এ আবির আর ওর মাকে খেতে দিয়েছে। বড় আম্মু আর হাতে হাতে সাহায্য করছে নিশি আপু। আবির ভাইদের খাওয়া শেষ। আচ্ছা বেআই বিয়ান, আজ আমরা তাহলে উঠি, আবার দেখা হবে বিয়ের সময়। এখনই যাবেন? আজকে বরং থেকে যান আপা, কালকে সকালে যায়েন। না বিয়ান, আজ আর থাকবো না। ছেলের বিয়ে দেব, অনেক কাজ বাকি, সব একা সামলাতে হবে। আর বিয়াইন, আপনি আমাকে আপা বলছেন কেন? আজকে থেকে আমরা বিয়াইন, বুঝছেন? হ্যাঁ, ও হ্যাঁ, ভুলে গেছিলাম, বিয়াইন হয়েছি আমরা। বলে দুই বেয়ান হাসতে লাগে। আবির নিশির সাথে একটু আলাদাভাবে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আবির ওর আম্মুর তাড়াহুড়ার জন্য বাসায় চলে গেল। বিকেলে আয়ান বাগানে বসে বই পড়ছিল। আভা চুপি চুপি গিয়ে আয়ানের পাশে বসে পড়ে। কি চাই? তুই এখানে কেন? গম্ভীর মুখে বলে, কিছু চাই না ভাইয়া, এমনি তুমি কি করছিলে সেটা দেখতে এসেছিলাম। আমি কি করছি তোকে দেখতে হবে না। তুই কে? আমি অন্য কাউকে বিয়ে করব, তাহলে তুই এসেছিস কেন? রেগে কথাগুলো বলল আয়ান। আভা একটু ভয় পেল। অনেকদিন পর আয়ানের এমন রাগ দেখছে। কয়েকদিন অনেক ভালো ব্যবহার করেছে। সরি ভাইয়া, তখন তো আমি মজা করে বলেছি। আয়ান আভার গালে জোরে চেপে ধরে। মজা? কিসের মজা? হ্যাঁ, তুই বলবি কেন আমায় বিয়ে করবি না? যাই হয়ে যাক, তোকে আমাকেই বিয়ে করতে হবে। ভাই লাগছে, ছাড়ো। আবার চোখের পানি পড়ছে আর গাল থেকে আয়ানের হাত ছাড়ানোর চেষ্টা করছে। আবার আয়ানের বলা সেদিনের কথাটা মনে পড়ে। হলো, যদি আমি কখনো খুব রেগে যাই তখন আমায় জড়িয়ে ধরিস, আমি একদম শান্ত হয়ে যাব। আয়ান আভাকে আরো জোরে চেপে ধরতে যাবে, তখনই আভা আয়ানকে জড়িয়ে ধরলো। আয়ান শান্তির স্থান পেয়ে শান্ত হয়ে গেল। আয়ান শান্ত হতে ওর হুঁশ আসলো। কানে এলো আভার কান্নার আওয়াজ। এই আভা, কাঁদছিস কেন?
খুব জোরে লেগেছে না? কাঁদে না জান, প্লিজ। আর হবে না। রাগ উঠলে কেন যে কন্ট্রোল করতে পারি না। বলে যে হাত দিয়ে ওকে আঘাত দিয়েছে সে হাতে ঘুষি মারতে লাগলো গাছের সাথে। আভা দৌড়ে গিয়ে আয়ানকে ধরলো, বলল, ভাই পাগল হয়েছো? আমার লাগেনি, তুমি গাছে ঘুষি মারছো কেন? আভা আয়ানের হাত ধরে দেখে গল গল করে রক্ত পড়ছে। এই অবস্থায় আভার কান্না আরো বেড়ে গেল। আয়ান আভাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে আভার চোখের পানি মুছে দিল। আর কান্না নয়, আর তুই কখনো আমায় রাগাবি না। তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তোকে ছাড়া কখনো বাঁচতে পারবো না। হয়তো তুই মজা করে বলেছিস, কিন্তু যখন তুই বললি আমায় বিয়ে করবি না, অন্য কাউকে বিয়ে করতে বললি, ওই কথাটার জন্য রাগের বসে তোকে কষ্ট দিয়ে ফেলেছি। সরি পাখি। হাতে আজকে আবার এই অবস্থা দেখলে বড় আম্মু আপনাকে বকাবকি করবে। কিভাবে কি হলো জিজ্ঞেস করবে আবার। এই জন্য আমি এখানে আছি। তুই বাড়ি থেকে চুপি চুপি ওষুধ আর ব্যান্ডেজটা নিয়ে আয়। আভা বাসা থেকে ব্যান্ডেজ এনে আয়নের হাতে লাগিয়ে দেয়। ভাইয়া আমিও বাসার ভেতর যাই তাহলে? না, এখানে থাক। আমি এইখানে কি করব? কেন? আমি বই পড়বো আর তুই দেখবি আমায়। কথাটা বলেই আভা ঘাসের উপর বসিয়ে ওর কোলে মাথা রাখতে বলে আয়ানকে। আরে ভাইয়া করছোটা কি? কেউ দেখতে পেলে কি হবে? আরে কেউ দেখবে না, এই সময় বাগানে কেউ আসে না। নিশি আবিরের সাথে ফোনে কথা বলছে আর বাগানের দিকে আসছে। আজকে আমুর তাড়াহুড়োর জন্য তোমার সাথে আলাদা একটু কথা বলতেও পারলাম না। আবির সাহেব একটু ধৈর্য ধরেন, আর কয়েকদিন পর তো আপনার কাছে যাব, তখন কথা বলার অনেক সময় পাবেন। কিন্তু আমার এই কদিনের ধৈর্য হচ্ছে না, ইচ্ছে করতেছে আজকেই তোমাকে নিয়ে আসি। ইস, শখ কথা, বিয়ের কথা বলতে পারে না। ভাইয়া বললে অন্য কারো হতাম তখন। আমি তোমাকে অন্য কারো হাতেই দিতাম না, বুঝেছো? নিশির কথা বলতে বলতে বাগানের সেই দিকে এসে গেছে। সামনে দেখে আয়ান আভার কোলে মাথা রেখে বই পড়ছে। তোমরা এখানে কি করছো? নিশির কথায় আয়ান আভা ওর দিকে তাকায়। আয়ান বলে, দেখতেই তো পাচ্ছিস তোর ভাবির সাথে প্রেম করছি, তবুও জিজ্ঞেস করছিস কেন? আর তুই এখানে কেন? আমি তো আবিরের সাথে কথা বলতে বলতে এদিকে এসে পড়েছি। নিজে ফোনে প্রেম করছিলি, কিন্তু আমাদের প্রেমে ব্যাঘাত ঘটালি, বেয়াদব। নিশি তো ওর ভাইয়ের দিকে হা করে তাকিয়ে আছে। আপনি এসব কি বলছেন নিশি আপুকে? আর আপনার ছোট বোন হয়, ভুলে গেছেন? আপনার লজ্জা লাগছে না বলতে? লজ্জা কেন লাগবে? আমি তো ঠিক কথা বলেছি। সরি ভাইয়া এবং ভাবি, তোমাদের প্রেমের ব্যাঘাত ঘটিয়ে আমি যাচ্ছি, তোমরা আবার কন্টিনিউ করো। কথাটা বলে নিশি দাঁত কেলিয়ে চলে গেল। অসভ্য মানুষ, আপনার কাছে থাকবো না আমি, ভেতরে গেলাম, নয়তো পরে নিশি আপু পচাবে আমায়। অসভ্যতা কাকে বলে সেটা তো বিয়ের পর বাসর রাতে বুঝিয়ে দিব জান। অসভ্য, লজ্জাহীন পুরুষ, পাগল পাগল বলে আয়ানকে ধাক্কা দিয়ে বাসার ভেতর চলে গেল আভা। আবার যাওয়ার দিকে তাকিয়ে আয়ান বলল, অসভ্য পাগল পুরুষ হয়েছি আমি তোমার ভালোবাসায়। তুমিহীন জীবন আমার থমকে যাবে প্রেয়সী। তুমি আমার বেঁচে থাকার সম্বল। কবে এত ভালোবেসে ফেললাম নিজেও জানতে পারলাম না। আবির আর নিশির বিয়ের দিন ঘনিয়ে আসছে, আর 5 দিন পর বিয়ে। আজকে মাসুদা বেগম ফোন করে জানিয়েছেন নিশিকে নিয়ে বিয়ের শাড়ি গহনা এসব কিনতে যাবেন। মা, আবির ফোন করেছিল, ভাইয়া আর আভাকেও সাথে নিয়ে যেতে বলেছে। আপু, তোমাদের সাথে গিয়ে আমি কি করব? কি করবি মানে? আমাকে কেনাকাটার হেল্প করবি। তাছাড়া ভাইয়াও তো যাবে, জানিস তো ওদের তেমন কেউ নেই, তাই ভাইয়াকে 2 দিকেই সামলাতে হবে। বন্ধু হিসেবে তার দায়িত্ব আছে। নিশি রেডি হয়ে আয়, আবিররা 10টায় বাহির হবে বলেছে। নিশি চলে গেল রেডি হতে। তোকে কি আলাদা করে বলতে হবে শপিং করবি না? বিয়ে বাড়িতে কি ছেঁড়া কাপড় পরে ঘুরতে যাবি? যাচ্ছি তো, এত রাগ দেখাচ্ছ কেন? শপিং মলের সামনে এসে গাড়ি থামলো। আয়ন আগে নেমে এসে আভাও নিশির জন্য দরজা খুলে দিল। সবাই বেরিয়ে এসে দেখে সামনেই আবির ও তার মা দাঁড়িয়ে আছে, সাথে একটা মেয়ে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো মা, তুমি কেমন আছো মা? আমিও ভালো আছি আন্টি। এই মেয়ে আন্টি কি, হ্যাঁ আর কয়দিন পর আমার ছেলের বউ হবে, এখন থেকে মা বলবে, বুঝেছো? জি আন্টি, আসলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনাদের বাসায় যখন যাব তখন থেকে মা ডাকবো। আয়ান, আভা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি আন্টি। এখন তো আরো বেশি ভালো থাকতে হবে। সামনে বোনের বিয়ে প্লাস বন্ধুর বিয়ে বলে কথা,
হ্যাঁ বাবা, তোমার দুই দিকেই দায়িত্ব। আবিরের বাবা থাকলে কত খুশি হতো, সব কিছু নিজে সামলাতো। মা, তুমি এখন আর কান্না করো না তো। মাসুদা বেগম চোখের পানি মুছে বলল। চলো শপিং মলের ভিতরে যাই। নিশি আবিরের মাকে জিজ্ঞেস করলো। আন্টি, আপনার পাশের মেয়েটাকে? আরে ওর সাথে পরিচয় করিয়ে দিতে ভুলেই গেছি। ও হচ্ছে ফারিন, আমার ছোট বোনের মেয়ে। আবিরের বিয়ে উপলক্ষে এসেছে। ওর মা ভাই আরও 2 দিন পর আসবে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। শপিং মলে সবাই নিজের শপিং করতে ব্যস্ত। নিশি আপুকে আবির ভাই আর ওনার মা ড্রেস সিলেক্ট করে দিচ্ছেন। আভা অনেকক্ষণ থেকে খেয়াল করছে ফারিন নামের মেয়েটা কেমন ড্যাব ড্যাব করে আয়ান ভাইয়ের দিকে তাকিয়ে আছে। কি নির্লজ্জ মেয়ে, চোখ দিয়ে গিলে খাবে মনে হচ্ছে। আয়ান আভার পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছিস কেন? ড্রেসটা দেখ, কোনটা পছন্দ হয়। দোকানে বসে আছি, কি নিব বুঝতে পারছি না। আয়ান আভার জন্য লেহেঙ্গা দেখাতে বলল। আভা একটা করে ট্রাই করছে। আয়ান একটাও পছন্দ হচ্ছে না। ওই বেগুনি রঙের লেহেঙ্গাটা দেখান তো। আয়ানের কথা শুনে লোকটা বেগুনি রঙের লেহেঙ্গাটা নিয়ে এসে দেখালো। ইস, কত সুন্দর লেহেঙ্গাটা, দেখেই ভালো লেগেছে। আবার আয়ান ভাই আভাকে জিজ্ঞেস করে, ভালো লেগেছে তোর? আভা সঙ্গে সঙ্গে উত্তর দেয়, হ্যাঁ খুব পছন্দ হয়েছে। তাহলে এটা প্যাক করে দিন। ফারিন, তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় দেখ, পছন্দ মতো ড্রেস নিয়ে নে। খালামণি, আমার না আবার মতো ড্রেসটা পছন্দ হয়েছে। ফারিনের কথা শুনে ওর রাগ লাগলো। ওর মতো ড্রেস কেন নিবে? মাসুদা বেগম দোকানদারকে বলল, আবার মতো ড্রেসগুলো দেখান। এই কথাটা শুনেই ফারিনের মুখটা চুপসে গেল। আভা সেই খুশি, যা হয়েছে বেশ হয়েছে, ড্রেস পাইনি। সব কত আমার আয়ন ভাইয়ের পছন্দ করে ড্রেস পরবে। ফারিনের মুখ দেখে আভা হেসে চলেছে। ওর হাসি কেউ না দেখলেও আয়ান দেখেছে। আয়ান ভ্রু কুচকে বলল, ও আপনি বুঝবেন না। আর হ্যাঁ, আপনি ফারিন নামে মেয়েটার থেকে দূরে থাকবেন। হাসছিস কেন? পাগল হলি নাকি? ওর থেকে দূরে থাকবো কেন? আমি দূরে থাকতে বলেছি, তাই থাকবেন না তো কথা কেন? হ্যাঁ, তুই কি আমাকে রাগ দেখাচ্ছিস নাকি অর্ডার করছিস? যা ভাবেন তাই। আয়ান খান কারো কথা শুনে চলে না, সে তার ইচ্ছে মতো চলে। ঠিক আছে, আমি আমার ইচ্ছে মতো চলবো, ছেলেদের সাথে কথা বলবো। কথাটা শেষ হওয়ার আগে আয়ান আবার মুখে হাত দিয়ে আটকে দেয়। দাঁত কিরমির করে বলল, অন্য ছেলের সাথে কথা বলতে দেখলে ঠ্যাং ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো, বুঝেছিস? শপিং শেষ করে আবিররা তাদের বাসায় চলে গেল আর আয়ানরা তাদের বাসায় আসলো। আয়ান ভাইয়া, তার মা, তার বড় মা, আব্বু, বড় আব্বু সবার জন্য শপিং করে এনেছে। উনি এসব কখন কিনলেন? আবার তো দেখতেই পাইনি। সবাইকে ডেকে নিজ নিজ হাতে শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, দেখো পছন্দ হয় কিনা। আমার চয়েস ভালো না তেমন। সবাই আনন্দে আটখানা হয়ে বলল, খুব পছন্দ হয়েছে বাবা, তুই আমার জন্য নিয়ে এসেছিস, পছন্দ না হয়ে যাবে? আবার আম্মু তো ওনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার সোনার টুকরো ছেলে, ঢং দেখলে বাঁচি না। ওই তোমার ছেলে আর আমি নানের জলে ভেসে আসছি নাকি? হ্যাঁ, কি বলিস রে আভা? কই কিছু বলিনি তো আম্মু। বলেই চলে গেল আভা। দেখতে দেখতে আরো 2 দিন চলে গেল। আজ বুধবার, 2 দিন পর বিয়ে, কালকে গায়ে হলুদ। আভা সিমি আর রুহিকে ফোন করে বিকেলে চলে আসতে বলেছে। সকালে ওর ফুপু আর শরীফ ভাই আর আসার কথা, এখনো আসছে না কেন? বলতেই কলিং বেল বাজলো। আভা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। আভা শেফালিকে জড়িয়ে ধরে বলল, ফুপু কেমন আছো? ভালো আছি রে, তুই ভালো আছিস তো? হ্যাঁ। ফুপুকে ছাড়, তোর এই আদম ভাইকে দেখ একটু। ভাইয়া তোমার সাথে কথা নেই, যাও। কেন, আমি আবার কি করেছি শুনি? তুমি আমাদের ভুলে গেছো, তুমি এসো না কেন? খুব মিস করতাম তোমায়, জানো, কতদিন পর দেখলাম তোমায়। এই জন্য আমার বোনটা রাগ করেছে। আরে আমি পড়াশোনা নিয়ে একটু বিজি ছিলাম, তাই আসতে পারিনি। কে এসেছে রাভা? বড় আম্মু, ফুপু এসেছে। বলার সাথে সাথে আম্মু আর বড় আম্মু আসে। শেফালি কেমন আছো? এত দেরিতে কেউ আসে? তোমাদের তো আরো আগে আসার কথা। আরে শরীফ বাবা, আসো তো, তোমায় কতদিন দেখি না। আবার শরীফ ভাইয়া আম্মু বড় আম্মুর সাথে ভালো মন্দ জিজ্ঞেস করলো। আয়ান ভাই নিচে এসে ফুপিকে সালাম দিল। শরীফ ভাইকে আয়ানকে জড়িয়ে ধরলো। কেমন আছিস বল? এই তো বিন্দাস। আয়ান ভাই থেকে শরীফ ভাই 15 দিনের বড়, তবুও ভাইয়া বলে ডাকে না, নাম ধরেই ডাকে।
বিকেলে সিমি আর রুহিও এসেছে। রাতে ছাদে মেহেদি অনুষ্ঠান হবে, সাথে আড্ডা, সে আয়োজনই চলছে। সিমি, এই বিছানাগুলো ছাদে নিয়ে দিয়ে তো একটু, এগুলোতে বসে আড্ডা হবে। সিমি অনেকগুলো বিছানা নিয়ে ছাদে যাচ্ছে। বিছানাগুলো লম্বা হওয়ার কারণে সামনে কেউ আছে দেখা যাচ্ছে না। যেই ছাদের দরজার কাছে গেছে কারো সাথে অমনি ধাক্কা লেগে ধপাস করে দুজনই পড়ে যায়। কোন কানারে আমাকে ফেলে দিল? বলেই সিমি সামনে দেখে অপরিচিত একটা ছেলে, চোখে চশমা, দেখতে ভালোই, খারাপ না। ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কথাটা মনে হতেই ছেলেটা সামনে গিয়ে বলল, আপনি আমায় ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? আমি দেখতে পাইনি, ভুলবশত হয়ে গেছে। না, আপনি ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। সুন্দরী মেয়ে দেখলেই গায়ে পড়তে মন চাই, তাই না? দেখুন, আপনি কিন্তু এবার বেশি বেশি বলছেন। আমি না হয় ইচ্ছা করে ধাক্কা দিয়েছি, আপনি দেখে সরে যেতে পারেননি? আমি তো আপনাকে দেখিনি। তাহলে আমার দোষ দিচ্ছেন কেন? দোষ আপনার না, দেখে হাঁটতেছিলেন। কার দোষ এই নিয়ে ঝগড়া লেগে গেছে। তখন আভা আসে। কি হয়েছে ভাইয়া, তোমরা দুজন ঝগড়া কেন করছো? কি বলবো, কি এই মেয়ে ভুলে ধাক্কা লেগে পড়ে গেছে, এই জন্য আমায় বলতেছে আমি নাকি সুন্দরী মেয়ে দেখে গায়ে ঢলে পড়ি। শরীফ রেগে বলল সব আভাকে। সিমি, উনি হলেন আমার ফুপুর ছেলে শরীফ ভাইয়া, আর উনি এমন মানুষই নয়, তুই ভুল বুঝছিস। আমারই ভুল, বলবেই তো। উনি যে তোর নিজের ভাই, আমি কে? বলেই শরীফের দিকে একবার তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। ভাই, ওর কথা কিছু মনে করো না, ও এরকম একটু চঞ্চল, তবে মনটা খুব ভালো। না, আমি আসলে ছোট বাচ্চাদের কথা কিছু মনে করি না। সন্ধে লেগে গেছে, ছাদে মেহেদির সব আয়োজন শেষ। এখন সবাই ছাদে বসেই কেউ গল্প করছে, কেউ মেহেদি দিচ্ছে। রুহি সুন্দর মেহেদি দিয়ে দিতে পারে, নিশি আপুকে রুহি মেহেদি দিয়ে দিচ্ছে। আপুর মেহেদি দেওয়া শেষে রুহি আপুর হাতের মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখেছিল, যেখানে আবিরের নামের প্রথম অক্ষর ইংরেজিতে লিখে দিল। নিশি আপুর পরে আভা মেহেদি দিচ্ছে। এই আভা, তোর হাতের মাঝখানে ফাঁকা জায়গায় কার নাম লিখবো বলতো? পছন্দের কেউ থাকলে বলতে পারিস। বলেই রুহি হাসতে লাগলো। আমার হাতে কারো নাম লিখতে হবে না, এরকমই থাক। বলেই ছাদের অন্য পাশে দাঁড়িয়ে হাতের দিকে তাকিয়ে ভাবছে, একদিন আমিও কারো নাম লিখবো হাতে। হ্যাঁ, লিখবি তো আমার নাম। আপনি আমার মনের কথা শুনতে পেলেন কি করে? কারণ আমি তোর মনের মধ্যে থাকি, তাই শুনতে পাই। হাতটা এদিকে দে। বলে আবার অপেক্ষা না করে নিজেই আবার হাতটা নিজের হাতের উপর নিল। তারপর আবার হাতের মাঝখানের ফাঁকা জায়গায় এ লিখে দিল। এটা কি করলেন? আমার হাতে এ কেন লিখলেন? আম্মু আব্বু বা বাসার কেউ দেখলে কি ভাববে? কার নাম লিখছি জিজ্ঞেস করবে না? তুই এত বোকা কেন? কেউ জিজ্ঞেস করলে বলবি আমার নাম আমি নিজের হাতে লিখেছি, তোর নাম তো এ দিয়ে। হ্যাঁ তাই তো, এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি কেন? কারণ তুই একটা গাধা। কি বললে? আমি গাধা? দাঁড়াও দেখাচ্ছি মজা তোমায়। আভা একটা মেহেদির টিউব নিয়ে সে আয়নের হোয়াইট শার্টে মাখিয়ে দিল। আয়ন রাগী চোখে আবার দিকে তাকায়। এটা কি করলি? আমার হোয়াইট শার্টটা মেহেদি দিয়ে নষ্ট করে দিলি। জানিস এটা আমার কত প্রিয় শার্ট? জোরে চিল্লিয়ে বলে। আবার শুধু মজা ভেবে ওর শার্টে মেহেদি পরিয়ে দিয়েছে। আয়ন এতটা রিয়াক্ট করবে জানলে কখনো দিত না। আয়নের কথা শুনে সবাই ওর দিকে তাকালো। কি হয়েছে ভাইয়া, এত চিল্লাচ্ছ কেন? আভা তো মজা করে দিয়েছে, এতে এত রিয়েক্ট করার কি আছে? তোদের কাছে মজা হতে পারে, কিন্তু আমার কাছে এই শার্টটা অনেক দামি, কারণ এটা আমার নানিমার দেওয়া শেষ উপহার। সেটা নষ্ট করে দিল। অন্য 100টা শার্ট নষ্ট করলেও কিচ্ছু বলতাম না। আভা নীরবে চোখের পানি ফেলছে। মজা করতে গিয়ে একটু বেশি করে ফেলেছে সে, তাই বলে এত রাগ দেখাবে? সবার সামনেই ছিল ভালোবাসা। আভা চোখে পানি নিয়ে আয়নকে বলল, সরি ভাইয়া, আর এমনটা হবে না কখনো। বলে কান্না করতে করতে দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে দিল। ভাইয়া এটা কি করলে? মানছি ও জেনে ভুল করেছি, তাই বলে এভাবে সবার সামনে বকবে? এই তোমার ভালোবাসা ও কতটা কষ্ট পেয়েছে, কেমন কান্না করতে করতে দৌড়ে গেল। তোমার এই রাগের জন্য ও একদিন হারিয়ে যাবে। ছাদ থেকে সবাই নিজ নিজ রুমে গেলে বাসার সবাইকে এই বিষয়ে জানাতে বারণ করেছে আয়ন। ছাদের দেয়ালে একটা ঘুষি মেরে বলে, কি করে আবার ওকে কষ্ট দিলাম? রাগ উঠলে কিচ্ছু মনে থাকে না। নিশির বলা কথাটা মনে হলো।
দেখিস আবার এই অতিরিক্ত রাগের কারণে আভাকে না হারিয়ে ফেলিস। আভাকে আমি কিছুতেই হারাতে পারবো না, ওর কাছে যেতে হবে। পাগলিটা হয়তো কান্না করছে। আভা, দরজা খোল। কোনো সারা শব্দ নেই দেখে আয়নের একটু ভয় লাগতে শুরু করলো। যে দরজা ভাঙার জন্য লাথি দিতে যাবে তার আগে আভা দরজা খুলে দিল। চোখগুলো লাল হয়ে আছে। আয়ন শান্ত দৃষ্টিতে আভাকে তাকিয়ে হুট করে জড়িয়ে ধরলো। দরজা খুলছিলি না কেন? জানিস ভয় পেয়েছিলাম। ছাড়ুন, কেন এসছেন? আরো বকবেন? আমি আপনার সাথে কথা বলতে চাই না আর। সরি, রাগ সামলাতে পারিনি। ওটা নানিমার দেয়া শেষ উপহার ছিল, তাই বেশি রিয়্যাক্ট করে ফেলেছি, মাফ করে দে। বাচ্চাদের মতো মুখটা করে বলল আয়ান। ভালোবাসার মানুষের উপর কি রেগে থাকা যায়, যেখানে সে নিজে এসে ক্ষমা চাচ্ছে? আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, এবার ঘুমোতে যান। যাব, তার আগে একটু হাস। মুখটা কেমন হয়ে আছে? আভা হেসে বলল, এই যে হাসলাম, হিহি, এবার যান। যাব না। কেন? তোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। কান্না ও লজ্জায় মাখানো লাল টুকটুকে মুখ আমাকে পাগল করে দিচ্ছে। ইচ্ছে করছে তোকে খেয়ে ফেলি। ছি, কি সব বলছেন আয়ন ভাইয়া? আপনার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। রুম থেকে যান তো, তাড়াতাড়ি ঘুমোতে হবে। কালকে কত কাজ, গায়ে হলুদ, বিয়ে, সবকিছু ভার তো আপনার উপরই। আয়ন রুম থেকে চলে গেল। আভাও তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। সকালে উঠতে হবে, আম্মুর নির্দেশ। এই ভেবে গভীর ঘুমে তলিয়ে গেল সে। আজ বৃহস্পতিবার। আভা সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দেখে বাসার চারপাশটা অনেক সুন্দর করে সাজিয়েছে। পুরো বাড়ি বিভিন্ন রকমের লাইটিং দিয়ে সাজানো। চারপাশে দেখতে চোখ পড়ল আয়ান ভাই এর উপর। উনি ক্যাটারিং সার্ভিসের কর্মীদের সাথে হাত লাগিয়ে কাজ করছে। আভা এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। এই মানুষটার মাঝে একটা নেশা আছে, যেটা আভাকে চোখ ফেরাতে দেয় না। কাজ করতে করতে আয়ান কি মনে করে উপরে তাকাতেই আভার সাথে চোখাচোখি হয়ে গেল। আভা চোখ সরিয়ে নিল। উনি মুচকি হেসে কাজে মন দিল। সকাল গড়িয়ে দুপুর হলো। আভা নিচে এসে দেখে সবাই কাজে ব্যস্ত। বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। মামনি, এই শরবতের গ্লাসটা আয়নকে দিয়ে তো। ছেলেটা সকাল থেকে কাজ করতে করতে কিচ্ছু খায়নি। এই রোদে শরবতে খেলে একটু শান্তি লাগবে। বড় মা আবার হাতে শরবতের গ্লাসটা ধরিয়ে দিয়ে তাড়াহুড়ো করে কাজে করতে চলে গেলেন। বাগানের দিকটা সাজাচ্ছিলেন, তাই বাগানে গেল। চারপাশে চোখ বুলিয়ে ভাইকে খুঁজতেই দেখলো বাগানের ওপাশে ফুল দিয়ে সাজাচ্ছে। এই নিন আপনার শরবত, খেয়ে নিন, ভালো লাগবে আপনার। আবার কথা শুনে আবার দিকে ঘুরে শরবতের গ্লাসটা নেওয়ার সময় আবার হাতের উপর হাত রাখলো। এখন ভালো লাগছে, এই শরবত এখন না খেলেও হবে। আবার গ্লাসটা ছেড়ে দিল। চারপাশে মানুষজন আছে, কে কখন দেখে ফেলে। এই রোদে কাজ করার জন্য ওনার শরীর ঘেমে গেছে, যার কারণে শরীরের সাথে শার্টটা লেপটে আছে। রোদে আপনার কাজ করা লাগবে না, ঘরে চলুন তো, কেমন ঘেমে গেছেন। উনি হেসে বলল, পাগলি, আমার বোনের বিয়ে, আমি না করলে কে করবে? তাছাড়া বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না। আভার ওড়না দিয়ে মুখটা মুছে নিলেন, বললেন, যা ভেতরে যা, এখানে অনেক রোদ, এদিকে আর আসবি না। আপনার রোদ লাগবে না, শুধু আমার লাগবে নাকি? মুখ বেঁকাবি না, যা বললাম তাই করবি। একটু রাগ দেখিয়ে চলে আসে। বড়াম্মু, এই নাও গ্লাস, তোমার ছেলেকে শরবতটা খাইয়ে এসেছি। ধন্যবাদ আমার লক্ষ্মী মেয়ে, বলে কপালে চুমু দিয়ে রান্নাঘরে গেল। কি ব্যাপার রে, বিয়ের আগেই জামাইকে শরবত খাওয়াচ্ছিস, আবার শাশুড়িকেও দেখছি হাত করে নিয়েছিস। আরে বুঝিসনি, আমাদের আভা তো প্রেমে পাগল, লাইলি হয়ে গেছে। মজনু যেখানে, লাইলি তো সেখানে যাবেই। আবার রাগের ভান করে বলল, তোরা থামবি দুজন, চল গোসল সেরে নেই, বিকেল হতে রেডি হতে হবে। সন্ধ্যায় আবির ভাইয়াদের বাসায় আবির ভাইয়াকে হলুদ লাগাতে যাব, আর তারপর নিশিয়াপুর হলুদ হবে। আমাদের কাজিন ও বান্ধবীদের জন্য সবার একই রকম হলুদ শাড়ি আনা হয়েছে। সবাই রেডি, শুধু আভা বাকি। শাড়ি পরে বসে আছে, কিন্তু ফুল আনেনি, সাজবে কি করে? শরীফ ভাইয়া তাজা কিছু গোলাপ ও রজনীগন্ধা ফুলের মালা, টিকলি, কানের দুল, চুড়ি এনে সামনে রাখলো। এগুলো দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। ধন্যবাদ ভাইয়া, আমার এগুলোর দরকার ছিল, তুমি কি করে জানলে? আরে এগুলো আমি আনিনি তো, আয়ান এনেছে তোর জন্য। ওই বলো তোকে দিয়ে আসতে, তাই দিতে আসলাম। ধন্যবাদ দেওয়ার হলে আয়ানকে দে।
বলেই শরীফ ভাইয়া চলে গেল। আভা তাজা ফুলের গহনাগুলো হাতে নিয়ে ফুলের ঘ্রাণ নিচ্ছে, অনেক সুন্দর ঘ্রাণ। ওনার সব দিকেই নজর আছে। আভা মনে মনে আয়ানকে অনেকগুলো ধন্যবাদ জানালো। রেডি হয়ে বেরিয়ে পড়লো আবির ভাইদের বাসায় হলুদ দিতে যাবে। ভাইদের বাসার সামনে যেতেই দেখলো ফারিনা আর ওর সাথে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই পরিচয় পেল ছেলেটা আর কেউ নয়, ওই ফারিনেরই ভাই। আবির ভাইকে হলুদ লাগাতে গেছে। ভাইয়া আজকে তোমাকে হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দিব একদম। না বোন, তুই আমার পিচ্ছি বোন, আমার সাথে এমন করতে পারিস বল? তা তো হবে না ভাইয়া, আমি তো লাগাবই। আভা হলুদের বাটি থেকে অনেকগুলো হলুদ নিয়ে আবির ভাইয়ের মুখে লাগিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছে। তুই হারছিস বোন আমার, প্লাস শালিকা হয়ে এমনি করলি? এই মেয়ে, তুমি আবির ভাইকে এমন হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দিয়ে দেখানো ফালতু মেয়ে। আর কেউ লাগাবে না নাকি? ভাইয়া তো মানা করলো তবুও শুনলো না। ফাইনার কথা শুনে চোখ টলমল করতে শুরু করলো, হয়তো একটু বেশি করে ফেলেছে। একদম চুপ ফারিন, আমি তো আভার সাথে মজা করছিলাম। আমি ওর ভাই ছিলাম, এখন দুলো ভাই, তাই ও আমার সাথে মজা করতেই পারে। তাহলে তুমি তো বললে এত হলুদ না মাখাতে। আমি ওকে মজা করে বলেছি, ও আমার চাইলে পুরো বাটির হলুদ লাগাতে পারে। আবির ভাইয়ের কথা শুনে অনেকটা ভালো লাগছে। ভাইয়া আভাকে কত ভালোবাসে, ছোট বোনের জায়গা দিয়ে দিয়েছে। ফারিন তো রাগে ফায়ার হয়ে আছে। তোর জন্য আমাকে এত বকা শুনতে হলো, তোকে দেখে নিব বলেই রেগে চলে গেল। আয়ন ভাইয়া আবার মাথায় টোকা দিয়ে বলল, কিরে, হলুদ লাগানো হয়নি? হয়েছে, তুমিই শুধু বাকি আছো। আয়ন ভাইয়া আবির ভাইকে হলুদ লাগিয়ে দিল। আবির ভাইয়া মজা করে বলল, হ্যাঁ রে আয়ান, তোকে নাম ধরে বলবো নাকি ভাইয়া বলবো? এখন তো তুই আমার সম্পর্কে বড় এবং বড় ভাই। চোখ মেরে বলল, শালা তুই পাল্টালি না, তুই আমাকে ভাইয়া ডাকবি? ডাক, আমারই ভালো। এই আয়ান, তুই আমাকে শালা বলছিস কেন? শালা তো আমি বলবো, কারণ আমি তোর বোনকে বিয়ে করেছি। আমার কোনো বোন নেই, থাকলে বিয়ে করে আমার শালা বলতে পারতি। তবে ফারিন আছে, তুই চাইলে ট্রাই করতে পারিস। আবার ফারিনের সাথে আয়ানের কথা শুনতে মুখটা ভার করে গেল। না, তোর বোন আমার লাগবে না। আমার যেটা আছে ওইটাই আমার জান, আমার ভালো থাকার ওষুধ। ওকে হলেই আমার হবে। সব কথাগুলো আবার দিকে তাকিয়েই বলল। কথাগুলো শুনে আবার অন্যরকম ভালো লাগা কাজ করলো। আমাদের হলুদ দেওয়া শেষ, আমরা এখন বাসায় যাব। নিশাপুর হলুদ হবে, তাই তাড়াতাড়ি করে বের হতে চাচ্ছিলাম। পেছন থেকে মাসুদা বেগম ডেকে বলল, আয়ান বাবা, ওদেরকে তোমাদের সাথে একটি নিয়ে যাও। ফারিনার ওর ভাই ওরা নিশিকে হলুদ দিতে যেতে চায়। আচ্ছা আন্টি, ওদের তাড়াতাড়ি আসতে বলুন। বাসায় গিয়ে আবার নিশির গায়ে হলুদ শুরু করতে হবে, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল। সবাই আগে গিয়ে নিজ নিজ জায়গায় বসে পড়েছে। আভা যেই আয়ান ভাইয়ের সাথে সামনে বসতে যাবে, তখনই ফারিন আভাকে ধাক্কা দিয়ে নিজে আগে গিয়ে আভার সিটে বসে পড়ে। আভা আয়ানের দিকে তাকিয়ে আছে, উনি কি বলেন এই অপেক্ষায়। ফারিন, তুমি একটু পেছনে বসো, এটা আভার সিট। সরি ভাইয়া, বাট আমি সামনে ছেড়ে বসতে পারি না, পিছনে বসলে আমার বমি হয়। আভা বাধ্য হয়ে পেছনের সিটে বসতে হলো। মনটা খারাপ হয়ে গেল। আয়ান কিছু বলল না, ওনার উপর একটু অভিমান জমালো আবার। আভা জানে ফারিন আয়ানের সাথে বসার জন্যই এমন করে মিথ্যা বলল। সবাই বসার ভিতরে গেল। ফারিন দাঁড়িয়ে আছে, কারণ আয়ান যে আছে তাই। ফারিন, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও। আপনি চলুন, আপনার জন্য অপেক্ষা করছি। তুমি যাও, আমি আসছি। ফারিন চলে যাওয়ার আগে আর চোখে আবার দিকে একবার তাকালো, তারপর মুখ বেঁকিয়ে চলে গেল। আভা গাড়ি থেকে নেমে বাসায় যাবে, তখনই আয়ান সামনে এসে কিছু বলতে যাবে। আভা কিছু বলার সুযোগ না দিয়ে গটগট করে ভেতরে চলে গেল। নিশিয়াপু, তোমায় আজ হলুদ পরি লাগছে। আবির ভাইয়া তোমাকে দেখছে কি? না রে, ফোন তো রুমে রেখে এসেছি, নিয়ে আয় তো। একটু বলার আগেই, নিশিয়াপু, আবির ভাইয়া তোমার ভিডিও কল দিচ্ছে, নাও। আপু ফোনটা নেওয়ার আগেই আভা কলটা রিসিভ করলো। হ্যাঁ নিশি, বলেই আবির আভাকে দেখে চুপ করে গেল। কি হলো ভাইয়া, মুখটা এমন করলে কেন? আমায় দেখে খুশি হওনি? কে বলেছে খুশি হয়নি? হয়েছি তো, তবে তোমার আপুকে দেখলে আরো বেশি খুশি হতাম। আপুকে তো ফোন দেয়া যাবে না, একেবারে বিয়ের দিন দেখতে পাবে। প্লিজ আমার পিচ্ছি বোন, ভাইয়ের সাথে কেউ এমন করে, একটু দেখতে দে না। আবিরের কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে।
আচ্ছা দিলাম 5 মিনিটের জন্য, তারপর আমাদের হলুদ দেওয়া শুরু হবে কিন্তু। নিশি আবার থেকে ফোনটা নিতেই আবিরের হলুদ লাগিয়ে ভূত বানানো মুখটা দেখে হেসে দিল। তোমায় এমন ভূত কে বানালো? কে আবার তোমার পাজীবন ছাড়া কে আর কে? ও আভা করেছে বলতেই আবার হাসতে লাগলো। নিশি হাসতে ব্যস্ত, আর একজন তার প্রিয়সীর হাসি দেখতে ব্যস্ত। নিশি হাসি থামিয়ে দেখে আবির ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমাকে সুন্দর লাগছে। ইস, আমি যদি তোমায় হলুদ লাগিয়ে দিতে পারতাম। মন খারাপ করে বলে। তো আসো হলুদ লাগিয়ে যাও। সত্যি যাব? দাঁড়াও, যাচ্ছি। আবির অনেকটা উৎফুল্ল হয়ে বলে ওঠে। আরে কি করছেন? সত্যি পাগল হলেন নাকি? গায়ে হলুদের দিন কেউ শ্বশুর বাড়ি আসে? কালকে একেবারে বর বেশে চলে আসবেন। কথার মাঝে আভা ফোনটা কেড়ে নিল। আবির ভাইয়া, আপনাদের টাইম শেষ, এখন অনুষ্ঠান শুরু করতে হবে, 9টা বাজে, টাটা। বলেই আবির ফোনটা কাটলো। শুরু হলো হলুদ লাগানো। প্রথমে বড় মা, তারপর বড় বাবা এসে হলুদ লাগালো। তারপর আব্বু আম্মু আর ফুপি এক এক করে বড়রা সবাই হলুদ লাগালো। এখন শুধু ছোটরা বাকি। আভা, আয়ান ভাইয়া কই? উনি নিশিকে হলুদ লাগাবে না? আয়ান ভাইয়ের নাম নিতেই উনি এসে নিশি আপুকে হলুদ লাগালেন। তারপর আভার সব কাজই বান্ধবীরা মিলে হলুদ লাগাচ্ছে। আবার একটু সাইড দে তো, আমি ভাবিকে হলুদ লাগাবো। আবার সরে গেল। ফারিন হলুদ লাগিয়ে দিচ্ছে। কিছুটা হলুদ হাতে নিয়ে কাকে জানি খুঁজছে। আভা ওর দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছে না কাকে হলুদ লাগাবে। একটু পর দেখে ফারিন হাসি মুখেই সামনে এগিয়ে যাচ্ছে, যেখানে আয়ান ফোনে কারোর সাথে কথা বলছে। আবার বুঝতে বাকি রইল না ওই ফারিন আয়ানকে হলুদ লাগাবে। ভেবে রাগ উঠলো তার। ফারিন আচমকা পেছন থেকে আয়ানকে হলুদ লাগিয়ে দিল। গালে ঠান্ডা কিছু লাগতেই হাত দিয়ে দেখে হলুদ। কে হলুদ লাগালো এটা দেখার জন্য পেছনে তাকিয়ে দেখে ফারিন হাসি মুখে দাঁড়িয়ে আছে। তার ঠিক আরো পেছনে আভা রাগ এবং টলমলো চোখে ওদের দিকেই তাকিয়ে আছে। তুমি এখানে কেন? আর আমাকে হলুদ লাগিয়ে দিলে কেন? কেন, আমি কি দিতে পারি না? যতই হোক আমরা বিয়েই লাগেন, আর এরকমই হ্যান্ডসাম বিয়েই থাকলে তো প্রেমে পড়তে ইচ্ছা করে। আপনার কি কোনো জিএপ আছে? না থাকলে আমি হতে চাই। ফারিনের কথা শুনে আয়নের রাগ লাগলেও কিছু বলতে পারছে না, কারণ ও ওর বোনের শ্বশুর বাড়ির মেহমান। আভার আর সহ্য হলো না, তাই ও ওখান থেকে চলে গেল। আবার চলে যাওয়া দেখে আয়ন ওর পিছু পিছু গেল। এখানে এলি কেন? সবাই তো হলুদের ওখানে। আপনি কেন এলেন? যান, আপনার জন্য তো ফারিন অপেক্ষা করছে। কত সুন্দর হলুদ লাগিয়ে দিল আপনাকে, যান না। মিথ্যে হেসে বলল। একদম ফালতু বকবি না। তুই জানিস আমি এমন মেয়েদের পছন্দ করি না। ফারিন নিশির শ্বশুর বাড়ির মানুষ, তাই ভদ্রতার জন্য কিছু বলতে পারছি না। তাই বলে এই সামান্য হলুদ লাগানোর জন্য কাঁদবি? তাহলে কি আমি ছাড়া আপনাকে অন্য কেউ হলুদ লাগাবে কেন? হ্যাঁ। আবার কথা শুনে আয়ান হাসে। পাগলিটা ওকে কতটা ভালোবেসে ফেলেছে। তুই আমায় হলুদ লাগাবি না? আমি লাগিয়ে কি করব? ফারিন তো লাগিয়েছে। অভিমানী সুরে আভা বলে। তুই লাগিয়ে দে। আচ্ছা থাক, তোকে লাগিয়ে দিতে হবে না, আমি লাগিয়ে নিচ্ছি। বলেই নিজের গালে নিজেই হলুদ লাগালো। আভা শুধু তাকিয়ে দেখছে। হলুদ লাগা শেষে আয়ান আভাকে জড়িয়ে ধরে, তার সাথে মিশিয়ে নেয়। তার গাল আভার গালের সাথে ঘষা লাগিয়ে সব হলুদ আবার গালে লাগিয়ে দেয়। ওনার গালের খোঁজা দাড়িগুলো গালে লাগতেই আবার সারা শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে। আয়ান এখনো আবার দিকেই তাকিয়ে আছে। আভা বুঝে না সবসময় আবার দিকেই তাকিয়ে কি দেখেন তিনি, তাই জিজ্ঞেস করে ফেললো, কি দেখছেন এভাবে? আয়ান ঘোর লাগা দৃষ্টিতে বলল, তোর মায়াবী চাহনি, লিপস্টিক দেয়া ঠোঁট আমায় পাগল করে দিচ্ছে। একটা অনুমতি চাই, দিবি? আভা জিজ্ঞাসা দৃষ্টিতে বলল। আভা কি বলবে ভেবে পাচ্ছে না। ঠিক আছে, আমি যাচ্ছি। বলে আয়ান চলে যেতে গেলেই আভা হাত ধরে ফেলে। ধীরে ধীরে আভা আয়ানের যত কাছে যাচ্ছে তত বুকের মধ্যে ধুকবুক করছে। দুজন দুজনার খুব নিকটে। আভা আয়নের পায়ের উপর পা তুলে উঁচু হয়ে দাঁড়িয়ে কাপা কাপা ঠোঁটে আয়নের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আয়ান যেন এটারই অপেক্ষা করছিল। আয়ান তার প্রেয়সীর ঠোঁটে স্বাদ নিতে ব্যস্ত। অনেকক্ষণ হলো আবার দম বন্ধ হয়ে আসছে, তবুও আয়ানের ছাড়ার নাম নেই। আভা আয়ানকে ধাক্কা দিতেই আয়ান পিছিয়ে গেল। আভা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, দম বন্ধ করে মেরে ফেলতে চান নাকি? হ্যাঁ না, তুই মরে গেলে আমি কিভাবে বাঁচবো? তোর ঠোঁটের টেস্টটা কিন্তু সেই মিষ্টি ছিল। ভাবছি এই মিষ্টি প্রতিদিন খেতে হবে। কি বলিস? নির্লজ্জ বেহায়া আপনি। ইচ্ছে করে আমায় লজ্জা ফেলার জন্য এসব বলতেছেন না?
আয়ানকে 1000টা গালি দিতে দিতে হলুদের ওখানে চলে গেল। আসলে এই টেস্টটা অনেক মিষ্টি ছিল বলেই নিজের মনে হাসলো আয়ান। আবারও এক নতুন দিনের সূচনা হলো। আজ শুক্রবার, নিশি আপুর বিয়ের দিন। সকাল থেকেই মানুষের ছোটাছুটি শুরু হয়েছে, কত কাজ। আভার আম্মু আর বড় আম্মু তো দাঁড়ানোর সময়ই নেই। আয়ান ভাইকে নিচে দেখলো না, হয়তো কোথাও কাজে ব্যস্ত আছে। মানুষগুলোর সাথে বাড়িটা আজ নতুন রঙে সেজেছে। কালকের থেকেও বাড়িটা আরো বেশি সুন্দর করে সাজানো হয়েছে। খান বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। আভা সোফায় বসে আছে, তখন রিঙ্কি ও পিঙ্কি আসলো। আপু, আম্মু আর ভাইয়া কই? দেখতে পাচ্ছি না। কি জানি, আমিও তো দেখিনি। হয়তো আম্মুদের সাথে কাজ করছে, আর শরীফ ভাইয়া আয়ান ভাইয়ের সাথে কাজ করছে। রুহি আর সিমি আভাদের বাসায় ছিল। আভা ওদের আব্বু আম্মুর থেকে পারমিশন নিয়েছে। যতই হোক ওরা আভার বেস্ট ফ্রেন্ড, ওদের ছাড়া আভার কোনো আনন্দই করতে ভালো লাগে না। সকালেও একটু হলুদ লাগানো হলো। যারা রাতে হলুদ লাগাতে পারেনি তারা সকালে লাগালো। তারপর নিশি আপুকে গোসল করাতে নিয়ে গেল। সকাল পেরিয়ে দুপুর হলো। নিশি ড্রেস পরে রেডি, ওকে পার্লারে সাজাতে নিয়ে যাবে। এই সুযোগে আভা, রুহি আর সিমিও যাবে। কিন্তু যাওয়ার সময় এক ঝামেলা আভাদের ভাই আর আভা আভাদের শরীফ ভাইয়া নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওনার নাকি কাজ করার সময় পায়ে চোট লেগেছে, তাই হাঁটতে পারছে না। এখন কে নিয়ে যাবে এই ভাবনায় আছে সবাই। ভাবনার মাঝে আয়ান এসে বলে, তোরা যাবি নাকি আমি চলে যাব? এভাবে রেগে বলার কি আছে, যাচ্ছি তো। গাড়িতে বসে ওরা 4 জন চললো পার্লারে সাজতে। পার্লারের সামনে গাড়ি দাঁড় করিয়ে, নাম তাড়াতাড়ি করে, এবার আসবে, দেরি করলে রেখে চলে যাব। নিশি, রুহি, সিমি পার্লারে গেল। আবহাওয়া যাচ্ছিল, কিন্তু যাওয়া আর হলো না। ওই, তোকে আমি যেতে বলেছি? তাহলে কি করব? এখানে থাকবি, ভেতরে যেয়ে তোর কোনো কাজ নেই। কাজ নেই মানে? আমি সাজবো বলেই তো আসলাম। তোকে সাজতে হবে না, নর্মাল লুকেই থাকবি, সেজে গুজে কাউকে দেখাতে হবে না। যখন তোর আর আমার বিয়ে হবে তখন সাজবি। আজব, আমি সাজবো তাতে আপনার কি? আর কাউকে দেখাতে যাব কেন? সবাই তো সাজতেছে, আমি সাজলে কি সমস্যা বুঝলাম না, অদ্ভুত তো। সবাই সাজলে সমস্যা নেই, তুই সাজলে সমস্যা, কারণ তুই আমার বউ হবি। আর আমি চাই না কেউ আমার বউয়ের রূপ দেখে পাগল হয়ে যাক। যেদিন তোকে বিয়ে করব সেদিন তোকে ইচ্ছে মতো সাজতে দিব, তবে সেটা শুধু আমাকে দেখার জন্য। শয়তান একটা, বিয়ে না করতেই হুকুম চালাচ্ছে, বিয়ের পর না জানি কি করে এই লোক। বিড়বিড় করে বলে। বিড়বিড় করে কি বলছিস? কই কিছু বলিনি তো, এমনি আর কি। হেসে হেসে বলে। নিশি আপু, রুহি, সিমি ওদের কাজ কমপ্লিট। ওদের সাজও কমপ্লিট হয়ে গেছে। ওদের অনেক সুন্দর লাগছে। পার্লার থেকে বেরিয়ে আসে ওরা। নিশি আপুকে আজ যা লাগছে না, উফ কি বলবো, আবির ভাইয়া দেখলেই পাগল হয়ে যাবে। রুহি আর সিমি ওদের কথা শুনে নিশি আপু লজ্জায় লাল নীল হচ্ছে। বাসা পুরো মানুষজনে ভর্তি হয়ে আছে। আভাদের কথার মাঝে অনেকগুলো গাড়ি আসার শব্দ পেয়ে ব্যালকনিতে গেল। আবির ভাইয়াতে গাড়ি এসেছে নিশি আপু, আমরা নিচে যাই, গেট ধরতে হবে, তোমাকে পরে এসে নিয়ে যাব। গেটের সামনে আভা, রুহি, সিমি ও রিঙ্কি পিঙ্কি দাঁড়িয়ে আছে। আবির ভাইকে আবার বড় আম্মু মিষ্টি খাইয়ে গাড়ি থেকে নামালো। পাত্রপক্ষ গেটের সামনে আসতে আভারা সবাই সামনে গিয়ে দাঁড়ালো। পাত্রপক্ষের একজন বলল, যেতে দিব, আগে আবির ভাইয়া আমাদের টাকাটা তো দেন। কেন ভাইয়া, আমাদের গেট ধরার টাকা দিতে হবে, জানেন না আপনি? বেশি না ভাইয়া, মাত্র 20,000 দিলেই হবে। কি 20,000? ছোট বোন আমার এত টাকা কি করবে? এই ফাহাদ, ওদের 1,000 টাকা দে, ওরা সবাই চকলেট কিনে খাবে। ভাইয়া, আমাদের কি বাচ্চা মনে হয়? আমরা 1,000 টাকা নিব না, আমাদের 20,000 টাকাই চাই। একটু দয়া কর বোন, এই ভাইয়ের পুঁথে এত টাকা আমার কাছে নেই। আবির ভাই ইনোসেন্ট ফেস করে বলল, আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা দাও। তুই ফাড়াবি, 10,000 টাকা দে। আরে ভাই, ওতে 10,000 টাকা দিতে যাবো কেন? টাকা কি কাছে ধরে? ফাড়াবি, টাকা দে, তুই এত কথা বলিস না। আবিরের কথায় ফারাবি টাকা দিল, কিন্তু টাকা দেওয়ার সময় আবার হাতটা ধরেছিল। মেজাজটাই গরম হয়ে গেল। আবার বলল, হাতটা ছাড়ুন, টাকা হাতে না দিয়ে হাত ধরে আছেন কেন? আবার রাগী গলা শুনে হাতটা ছেড়ে দিল। হাত ছাড়িয়ে সামনে তাকিয়ে দেখে আয়ান রক্তচক্ষু নিয়ে আভার দিকে তাকিয়ে আছে। আভা ভয়ে ঢোক গিল।
না জানি আজ আভার কপালে কি আছে, যেই রেগে আছে আজ আভা শেষ। আবির ভেতরে চলে গেল। টাকা নেওয়ার নামে ভালোই হাত ধরাধরি চলছিল। আয়ান রেগে বলে, ভাই দেখেন উনি আমার হাত ধরছিল, আমি কি করতে পারি? কি করতে পারি মানে? ঠাটিয়ে একটা চর মারতি। ওর সাহস কিভাবে হয় তোর হাত ধরার? আবির না থাকলে ওর হাত ভেঙে দিতাম। শান্ত হন আপনি। কালকে ফারিনের কথা কি বললেন? ও আপনার বোনের শ্বশুর বাড়ির আত্মীয়, তাই কিছু বলতে পারছেন না। তেমনি ফারহাবি, উনিও আবির ভাইয়ের কাজিন। আমি সবার সামনে চর মারলে কি হতো ভাবতে পারছেন আপনি? আবার কথা শুনে আয়ান কিছুটা শান্ত হয়, বলে, ঠিক বলেছিস, চল ভেতরে যাই, আর ছেলেদের থেকে 10 হাত দূরে থাকবি। নিশি আর আবির ভাইকে পাশাপাশি বসানো হয়েছে। আবির তো নিশির থেকে চোখ ফেরাতে পারছে না। কি করছো ওইভাবে? আমার সামনে চমৎকার একটা পরী বসে আছে, তাকে দেখছি। আবিরের কথা শুনে নিশি লজ্জায় মাথা নিচু করে ফেললো। হেই হ্যান্ডসাম, তোমাকে অনেক সুন্দর লাগছে, আমি তো প্রায় শিখেলাম। ফারিন হেসে লজ্জা পাওয়ার ভান করে বলল। আয়ান ভ্রু কুচকে বলল, ধন্যবাদ। শুধু ধন্যবাদ? আমার তো আপনার নাম্বার চাই, আপনার নাম্বারটা দেন, রাতে কল দিব। কেন, তুমি আমার নাম্বার দিয়ে কি করবে? রাতে ফোন দিব, ভালোবাসার কথা বলবো। আয়ানের গায়ে পড়ে কথাগুলো বলল ফারিন। আয়ানের সহ্যের সীমা এবার পার হয়ে গেল। রেগে ফারিনের গালে একটা থাপ্পড় বসালো। তোমার মতো বেহায়া মেয়ে কখনো দেখিনি। এতদিন সহ্য করতাম কারণ তুমি আবিরের কাজিন, কিন্তু আজ তুমি সব সহ্যের সীমা পার করেছো। নির্লজ্জ গায়ে পড়া মেয়ে তুমি। শুনে রাখো, আমি অন্য ছেলেদের মতো না যে গায়ে পড়লেই গলে যাব। আমি অন্য কাউকে ভালোবাসি, আর তাকেই চাই। নেক্সট টাইম যেন আমার সামনে না দেখি। ফারিন এখনো গালে হাত দিয়েই আশপাশে তাকিয়ে দেখলো। কেউ কে মারা দেখেনি তো, কারণ এদিকটায় কেউ এখন নেই, আর সাউন্ড বক্সের জন্য কেউ শুনতেও পায়নি। আমি তোমাকে দেখে নেব, এত বড় সাহস আমার গায়ে হাত তুলে ভালো করলে না। আমি জানি তুমি আবাকে ভালোবাসো, তোমাদের ভাব দেখেই বুঝে গেছি। আয়ান খান এবার দেখবে এই ফারিন কি করে তোমার ভালোবাসার সাথে। বলেই শয়তানি হাসি দিল। অবশেষে 3 কেবল বলে নিশি আর আবিরের বিয়েটা সম্পন্ন হলো। এবার ওদের বিদায়ের পালা। বিদায়ের সময় বড় আব্বু, বড় আম্মু, আম্মু সবাই কান্না করছে। আভা নিশিকে জড়িয়ে ধরে কান্না করছে, কারণ নিশি আভাকে অনেক ভালোবাসতো, আবার বন্ধুর মতো ছিল। এই পাগলি, কান্না করিস না, আমি কি একবারে চলে যাচ্ছি, আবার আসবো তো। বিদায়ের সময় সবাই আছে, শুধু আয়ান ছাড়া। আম্মু, ভাইয়া কোথায়? আভা, আয়ানকে ডাক দে তো। আভা যাওয়ার আগেই আয়ান চলে আসে। নিশি ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এই কি হয়েছে, কান্না করছিস কেন? আমরা কি তোকে বিক্রি করে দিচ্ছি নাকি? নিশি কান্না করতে করতে হেসে বলল, ভাইয়া তুমি এই সময়ও ফাজলামো করতেছো? আয়ান নিশিকে গাড়িতে উঠিয়ে দিয়ে বলল, তোকে আমার কলেজের একটা অংশ দিলাম, ওকে কখনো কষ্ট দিবি না। যদি কখনো শুনতে পাই তুই আমার বোনকে কষ্ট দিয়েছিস, সেদিন তোকে শেষ করব। চিন্তা করিস না, ওকে কষ্ট পেতে দিব না, আমার উপর ভরসা রাখ। আবিরের ভাইদের গাড়ি ছেড়ে দিল। বড় আম্মু কান্না করতে করতে এই অবস্থা শেষ, তাই সবাই ভাষার ভেতরে চলে গেল। এই তুমি এখনো ভ্যা ভ্যা করে কান্না করছো কেন? আমি কি কিডন্যাপ করে নিয়ে এসেছি নাকি? নিশি রাগ হয়ে বলল, কান্না করব না তো কি করব? মেয়ে হলে বুঝতে, বাবার বাড়ি ছেড়ে আসতে কত কষ্ট লাগে। বুঝলাম, আজকেই কেঁদে নাও, এরপর আর কোনো কাঁদতে দিব না। নিশি গাড়ির মধ্যে আবিরকে জড়িয়ে ধরে বলল, আপনি আমাকে এত ভালোবাসেন কেন? কারণ তুমি আমার সুখ পাখি, যাকে ছাড়া আমার ভালো থাকা হবে না। বলেই এক হাত দিয়ে নিশিকে জোরে জড়িয়ে নিল। আয়ানের চোখেও পানি টলমল করছে। নিশি যখন গেল তখন তো কাঁদেনি, তাহলে এখন কেন? কি হয়েছে ভাই, আপনি কাঁদছেন কেন? পেছন থেকে আভাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার আদরের বোনকে তার শ্বশুর বাড়ি পাঠালাম, খুব কষ্ট হচ্ছে রে। কেউ আর আমার সাথে ঝগড়া করতে আসবে না, কেউ আর আমার জিনিস নিয়ে টানাটানি করবে না। বলতে বলতেই কান্না বাড়লো। নিশির সামনে কান্না করিনি কেন জানিস? আভা মাথা নাড়ালো, যার অর্থ না। আমি যদি কান্না করতাম তাহলে আম্মু, আব্বু, নিশি আরো ভেঙে পড়তো। আমি জানি আবির ওকে অনেক সুখে রাখবে, ওর উপর আমার বিশ্বাস আছে, কিন্তু ওর ঝগড়ার খুনসুটিগুলো অনেক মিস করব। উনি ওনার বোনকে কতটা ভালোবাসেন যার জন্য কান্না করছে এত।
আর আগে ওদের ঝগড়া দেখলে মনে হতো না ওদের মধ্যে এত ভালোবাসা আছে। আসলেই ভাই বোন মানেই ঝগড়া, মারামারি, আবার মিল, আবার খুনসুটি। সব ভাই বোনের সম্পর্ক সারা জীবন যেন এমনই থাকে। আয়ান ভাইয়া আভাকে ছেড়ে বাসার ভেতরে গেল, পিছু পিছু আভাও গেল। আবির বাসার সামনে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে বের হয়ে নিশিকে নামার জন্য গাড়ির দরজা খুলে দেয়, হাত ধরে নামায় নিশিকে। দরজার সামনে আবিরের মা দাঁড়িয়েছিলেন। ওরা আসতেই মাসুদা বেগম নিশিকে হাত ধরে নিয়ে এসে সোফায় বসায়, মিষ্টি নিয়ে এসে নিশিকে খাওয়ায়। এটাই নাকি নিয়ম, নতুন বউ আসলে মিষ্টি মুখ করাতে হয়।